রক্তমাখা শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে জিয়া। ভ্রু কুঁচকে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের দিকে তাকাতেই ওরা কেরোসিনের বোতল এনে দেয়। কেরোসিন শার্ট এর উপর ঢেলে আগুন লাগিয়ে দেয়। জ্যাকেট পরতে পরতে আগুনের সামনে বসে পড়ে পাশে থাকা ছেলেগুলোকে জিজ্ঞেস করে, পুলিশ কখন যেন আসবে? ফোন করে দিয়েছি, বসো, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, হয়তো রাস্তায় আছে। মাথা নিচু করে বলে ছেলেটি। বাঁকা হেসে চোখে সানগ্লাস পরে নেয় আর ডেড বডির দিকে একবার তাকিয়ে বেরিয়ে পড়ে। জিয়া গাজী শহরের নাম করা একজন মাফিয়া। যে তার কথা মতো চলে তাকে রাজার রাজত্ব বানিয়ে দেয়, আর যে তার অবাধ্য হয় তার থেকে সব কেড়ে নেয়, তার প্রাণটাও ছাড় পায় না। কিন্তু আজ পর্যন্ত এই জিয়া গাজীকে কেউ দেখেনি। এমনকি এত খুনের রহস্য কেউ জানে না। শুধু এই একটা নামেই পুরো শহর কাঁপে। গাড়িতে বসেই জিয়া জ্যাকেটের টুপি মাথায় পরে নেয়। কিছু দূর যেতেই পুলিশের গাড়ি পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, হিলিং গোডাউনটা কোন দিকে? পুলিশের দিকে তাকিয়ে বলে, একটু সামনে গিয়ে ডানে মোড় নিলেই সাইনবোর্ড দেখতে পাবে, বলেই গাড়ি স্টার্ট দেয়। পুলিশ অফিসার পাশের জনকে বলে, এ কেমন মানুষ এই গরমে মাস্ক টুপি জ্যাকেট পরে আছে? স্যার, আমার সন্দেহ হচ্ছে। রাখো তোমার সন্দেহ, গাড়ি স্টার্ট দাও, বলেই অফিসার বিরক্তি প্রকাশ করেন। গাড়ি গেট দিয়ে প্রবেশ করতেই বাড়ির সব আলো জ্বালিয়ে দেয় সার্ভেন্টরা। বাড়িতে প্রবেশ করে নিজের রুমে গিয়ে উচ্চস্বরে হেসে দেয় জিয়া। OMG, এরা কত বোকা, এদের পুলিশের চাকরিতে কে নিল? ওহ গড, এদের তো গাধার কারখানায় রাখা উচিত, বলেই হেসে দেয়। পুলিশ জায়গায় গিয়ে দেখে ডেডবডির পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নিভিয়ে ছাই ছাড়া কিছুই পেল না পুলিশ। অনেক নির্মম ভাবে মেরেছে। আর যাকে মেরেছে সে একজন নামকর ড্রাগ সাগলার। পুলিশ দেখেই বুঝে গেছে এটা কার কাজ। লাশের পাশে বসে পুলিশ দীর্ঘশ্বাস ফেলে বলে, জিয়া গাজী। অপর এক কনস্টেবল বলে, স্যার, আমি যদি ভুল না হই উনি আমাদের ফোন করেছে। এটা বলতেই পুলিশ একের পর এক সব ভাবতে ভাবতে গাড়ির সেই ঘটনা মনে পড়ে গেল। আর পুলিশ উঠে দাঁড়িয়ে গেল। ডেমিট, জাস্ট ডেমিট। কি হলো স্যার? আমি এত বড় বোকামি কি করে করলাম? বলেই পাশে থাকা টুলে লাথি দিল। স্যার, কি হলো? শাট আপ, খালি স্যার আর স্যার। যাও, লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করো। কনস্টেবল চলে যেতেই অফিসার লাশের দিকে তাকিয়ে বলে, আমি যদি ভুল না হই আজকে আমি জিয়া গাজীর সাথেই কথা বলেছি। অথচ চিনতেই পারলাম না। তবে খুব শীঘ্রই তোমাকে পুরো দুনিয়ার সামনে নিয়ে আসব আমি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। অনাথ আশ্রমে প্রতিদিনের মতো আজও চিৎকার চেঁচামেচি শুরু হলো। মর্জিনা বেগম চিৎকার করছে। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুটি মেয়ে। অনেক হয়েছে, আজকে সারা আশ্রমের জন্য খাবার তোরা বানাবি। আর পুরো আশ্রমের বাগান মাঠ পরিষ্কার তোরাই করবি। কেউ একটা কাজ করবে না। মর্জিনা খালা, আদুরে গলায় বলে মায়া। চুপ। খালা, খালা, খালা নেই, খালা মরে গেছে। যা কাজে যা। বলেই রাগে গজ গজ করতে করতে মর্জিনা বেগম চলে গেলেন। মায়া স্নেহার দিকে তাকাতেই স্নেহা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সরি স্নেহু। হয়েছে, এবার চলুন কামলা খাটি। স্নেহু, সরি। তোর জন্য এই মর্জিনা জল্লাদ মহিলা আবারও পানিশমেন্ট দিল। তুই কি বলতো? সরি স্নেহু। আদুরে গলায় বলে মায়া। তোর নটাঙ্কি বন্ধ কর। চল এবার। বাসন তুই মাজবি। কিহহ চোখ বড় করে। জি। চলুন এবার। খাবার টেবিলে বসতেই জিয়ার ফোন আসে।
ফোন রিসিভ করতেই হাসি মুখে বলে উঠে, সরি সরি আমি আসছি, বলেই চলে গেল। সার্ভেন্ট, গার্ড, সমস্ত গ্যাংয়ের ছেলেরা অবাক। এইভাবে নরমাল পোশাকে তো বসো বাহিরে যায় না। আর কাউকে সাথেও নিল না। সবাই অবাক হয়ে ভাবতে লাগে। অর্ধেক কাজ করে ঘড়ির দিকে তাকাতেই মায়ার চোখ বড় বড় হয়ে গেল। স্নেহু, কি হয়েছে? দেখ না কয়টা বাজে, আজ কলেজ গেলেও বাসরেরই। আমরা তো অর্ধেক কাজ করেই দিয়েছি, চল মর্জিনা খালার কাছে যায়, যদি পটিয়ে ফেলতে পারি তাহলে হয়ে যাবে। চোখ টিপ মেরে চল চল বলেই দুজন মর্জিনা বেগম এর রুমে যায়। মায়া সাহস করে সামনে দাঁড়িয়ে বলে, খালা, ও খালা। আবার খালা খালা কি হয়েছে? কাজ সব শেষ, আর যা আছে তা বাকিরা করে নিতে পারবে। আমাদের কলেজ টাইম হয়ে গেছে, যেতে দাও না। চলবে না, সব করে তবেই যাবি। যা। খালা তুমি কি চাও আমরা অশিক্ষিত থাকি? মর্জিনা বেগমের সামনে বসে বলে মায়া। মানে চোখ বড় বড় করে। মানে খালা তুমি ভাবো আমরা কলেজ গেলাম না, আমাদের লেখা পড়া হলো না, আর আমরা কিছু শিখতেও পারলাম না, তো আমরা অশিক্ষিতই রয়ে যাব বলো? মর্জিনা খালার পা টিপতে টিপতে বলে স্নেহা, হয়েছে অনেক পাম দিয়েছিস, এবার যা, কলেজে দেরি হচ্ছে। ওহহ থ্যাংক ইউ মর্জিনা খালা বলেই দুজনে ঝাঁপিয়ে পড়ে। আরে ছাড় আল্লাহ, আরেকটু হলে দম বন্ধ হয়ে আসছিল। আসছি খালা বলেই মায়া স্নেহাকে নিয়ে চলে গেল। গাড়ি থেকে নেমেই জিয়া সানগ্লাস চোখে পড়ে নিল, একটু সামনে এগোতেই একটা গাড়ি দেখতে পেল। কিন্তু গাড়িতে কেউ নেই। গাড়ির দরজা বন্ধ করে সোজা হওয়ার আগেই কেউ পেছনে থেকে চোখ চেপে ধরল। জিয়া হাত দুটো স্পর্শ করে হালকা হেসে বলল, রুদ্র। ওহহ শিট, কিভাবে চিনে ফেলিস ভাই? আইনো যে এই সাহস তুই ছাড়া কেউ করবে না। কারণ আমি তোর জিগার কাটুকরা যে। আচ্ছা চল, গাড়িতে যেতে যেতে কথা হবে। চল। গাড়িতে গিয়ে উঠার আগেই দেখল গাড়ির টায়ার পাঞ্চার। গাড়ির টায়ার এর দিকে তাকিয়ে জিয়া চোখ বন্ধ করে নেয়। রুদ্র, গাড়ির তো টায়ার ডেড হয়ে গেছে, চল আমরা অন্য কোনো গাড়ি পাই নাকি দেখি। কিসে যাবি? এখানে আশেপাশে কোনো গাড়ি তো দেখছি না। ওয়েট। আরে দাঁড়া, চল রিকশায় যাব। পাগল তুই? আমি রিকশায় যাচ্ছি না, ইম্পসিবল। বাসায় ফোন করছি, এক্ষুনি গাড়ি পাঠাবে। ও আমার ভাই, গাড়ি পাঠাতে পাঠাতে পুরো এলাকা জেনে যাবে যে জিয়া গাজী এখানে আছে। আর তোমার শত্রুরা আমাদের মেরে কবর দিয়ে দেবে, তাই যা বলছি সেটাই কর। বাঁকা হাসে জিয়া। চল। কিছু দূর যেতেই ওরা ক্লান্ত হয়ে পড়ে। আর কত হাঁটব? হাঁপাতে হাঁপাতে বলে রুদ্র। যতক্ষণ তোর রিকশা না পাচ্ছি ততক্ষণ। তুই কি রে, একটুও টায়ার্ড হচ্ছিস না? আমাকে দেখ, নেতিয়ে পড়েছি আমি। এই কারণেই তো আমি জিয়া গাজী। আইনো। আর চোখে তাকিয়ে রুদ্র আর জিয়া কথা বলছিল, এমন সময় একটা স্কুটি এসে জিয়ার পেছনে ধাক্কা দেয়, আর জিয়া টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায়। তুই ঠিক আছিস? জিয়া উঠে রেগে পেছনে ফিরতেই দেখল দুটি মেয়ে একটি স্কুটি তুলছে আর একটি জিয়ার সামনে এসে অসহায় মুখ করে জিয়াকে সরি বলছে। সরি সরি, আসলে কি বলুন তো, আমরা খুব তাড়াহুড়োই ছিলাম বলেই জিয়ার হাতে পায়ে কপালে লেগে থাকা কাদা নিজের ওড়না দিয়ে মুছতে শুরু করে। জিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। বাঘের মুখের সামনে গিয়ে নাচানাচি করিস না বাছা ধন। এমনিতেই রেগে আছে, তার উপর এসব। মনে মনে বলে রুদ্র।
মেয়েটির কাণ্ড দেখে রুদ্র আর জিয়া দুজনেই অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এই যে আপনার কি বেশি লেগেছে? সামনে হাত নেড়ে। হ্যাঁ হ্যাঁ, অনেক লেগেছে। আপনি যেভাবে ধাক্কা দিয়েছেন, না লেগে উপায় আছে বলুন? জিয়ার পাশে দাঁড়িয়ে বলে রুদ্র। জিয়া রেগে তাকাতেই রুদ্র চুপ হয়ে যায়। আমি ঠিক আছি। ওহহ, বাঁচলাম। তাহলে কি বলুন তো, আপনাকে খুনের দায় আমি জেলখানায় চলে যেতাম। কি হো 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 বলেই জিয়া আর রুদ্র একে অপরের দিকে তাকায়। জি, যাক, আপনাদের কিছু হলো না। হাসি মুখে স্নেহা এসে মায়ার পাশে দাঁড়ায় আর বলে, মায়া, স্কুটি মেবি আর চলবে না, ঠিক করাতে হবে। কি হো হো, এখন আবার মেকানিকের কাছে যাবে? উফ। জিয়া একটু ঘাড় বাঁকিয়ে দেখে পুরাতন একটি স্কুটি। রুদ্র জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাচ্ছিলেন? আমরা কলেজ যাচ্ছিলাম, আর পথে এই অপকর্ম ঘটিয়ে ফেললাম। গাল ফুলিয়ে বলে মায়া। ওহো, আচ্ছা, সমস্যা নেই, চলুন আপনাদের স্কুটি ঠিক করার ব্যবস্থা করি। না না, লাগবে না, আমরা পারব। রুদ্রকে থামিয়ে বলে স্নেহা। স্নেহার মাথায় একটা চড় দেয় মায়া। তুই পাগল? মর্জিনা খালার কাছে টাকা চাইলে উনি দেবে না? তো দিবে না? তাহলে ভাইয়া যে হেল্প করতে চাইছে, নিচ্ছিস না কেন? মায়ার কথা শুনে রুদ্র অবাক হয়ে যায়। এক্সকিউজ মি, কে ভাইয়া? কেন আপনি? আপনি ঠিক আমাদের ভাইয়ার সমবয়সী। বলেই হাসে মায়া। রুদ্র জিয়ার দিকে তাকাতেই জিয়া বিরক্তি নিয়ে অন্যদিকে তাকায়। ওহো, আমি তো পরিচয় দিতে ভুলেই গেছি। আমি মায়া। হাত জিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে মায়া। জিয়া হাতের দিকে তাকিয়ে থাকে। অযথা জিয়া ভাই জীবনেও হাত মেলাবে না, মনে মনে বলে রুদ্র। জিয়া হাত না ধরেই বলে, আমি জি। জিয়াকে থামিয়ে, ওর নাম সোহেল। জিয়া ভ্রু কুঁচকে রুদ্রের দিকে তাকায়। ওয়াও, সোহেল, সুন্দর নাম। আচ্ছা, চলুন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ চলুন। স্নেহা স্কুটি ধরেছে আর পাশে রুদ্র। জিয়ার পাশেই মায়া। মায়া স্নেহা বক বক করতে করতে জিয়ার মাথা খেয়ে নিচ্ছিল। রুদ্র স্নেহাকে দেখে যাচ্ছে। স্নেহার হাসি, কথা সব মিলিয়ে রুদ্র যেন হারিয়ে যাচ্ছে স্নেহার মাঝে। মাঝে মাঝে স্নেহার সাথে তাল মিলিয়ে হাসছে রুদ্র। কয়েকটি ছেলে এসে সামনে দাঁড়ালো। ছেলেগুলোকে দেখে মায়া স্নেহা ভয় পেয়ে পিছিয়ে গেল। রুদ্র আর জিয়াকে দেখে ওরা সামনে এগোতে নিলেই জিয়া এক পা এগিয়ে জ্যাকেট সরিয়ে কোমরের বেল্টে থাকা রিভলভার এর দিকে তাকায় আর ছেলেগুলোর দিকে একবার তাকায়। ছেলেগুলো ভয়ে চলে গেল। ছেলেগুল চলে যেতেই রুদ্র জিজ্ঞেস করল, ওরা কারা? ওরা মায়া আর আমাকে প্রতিদিন বিরক্ত করে কলেজ যাওয়ার পথে। কি বিষয়? মায়ার দিকে তাকিয়ে বলে জিয়া। ওদের মাঝে দুজন নাকি আমাকে আর স্নেহাকে বিয়ে করবে। কথাটা বলতেই জিয়ার হাতের মুঠো শক্ত হয়ে আসে। রুদ্র, আমাদের যাওয়া উচিত। কিন্তু রুদ্র রেগে তাকিয়ে। আচ্ছা, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আমাদেরও অনেক ভালো লাগলো। আবার দেখা হবে নেক্সট টাইম, খুব গল্প করব। নেক্সট টাইম।
ভ্রু কুঁচকে বলে জিয়া। হ্যাঁ, নেক্সট টাইম। আর ইউ শিওর? একদম। আপনার মতো কিউট মানুষের সাথে আবার দেখা সবাই করতে চাইবে। বলেই হেসে দিল মায়া। কিউট? চোখ বড় বড় করে তাকালো রুদ্র। হ্যাঁ, উনি খুব কিউট। জিয়া হালকা হাসে। রুদ্র এই প্রথম জিয়াকে এত মিষ্টি কিরে হাসতে দেখল। রুদ্র হেসে বলল, ওকে নেক্সট টাইম আবার, বলেই ওরা চলে গেল। রকিং চেয়ারে বসে আছে জিয়া। হাতের রিভলভার দেখছে, সামনে সমস্ত গার্ড গ্যাংয়ের ছেলেরা, আর পাশেই রুদ্র বসে আছে। সবাই বুঝতে পারে কোনো না কোনো কারণে তাদের বশ রেগে আছেন। এমন পরিস্থিতি আসলে সবাই ঘাবড়ে যায়। ভাবতে থাকে কখন আদেশ দিবে, আর তারা তা শুনে শান্ত হবে। রিভলভার মাথায় ঠেকিয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয় আর বলে, রুদ্র, বল ভাই। 35 মিনিটের মধ্যে ওই ছেলেগুলোকে আমার চাই। চোখ বন্ধ রেখেই বলছে, ঠিক আছে। রুদ্র ছেলেদের দিকে তাকাতেই ছেলেরা বেরিয়ে পড়ে। সামনে থাকা বড় দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে রইল জিয়া। একটা সার্ভেন্ট এসে সামনে ট্রে রেখে যায়, ট্রেতে সিগারেট ড্রিঙ্কের বোতল। সিগারেট ধরিয়ে আবারও হেলান দেয়। রুদ্র, ইয়েস ভাই। মেয়েটির জন্ম থেকে শুরু করে সব ডিটেইলস আমার চাই। জিয়া ভাই, যা বলছিস ভেবে বলছিস তো? তোর জীবনের কোনো গ্যারান্টি নেই। মৃত্যু তোর আশেপাশে ঘুরতে থাকে, এর মাঝে অন্য কাউকে জড়ানো ঠিক হবে? রুদ্র, আমি জানি আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে। তাই আমি মৃত্যুকে পরোয়া করি না। আর বেশি বাঁচার ইচ্ছেও আমার নেই। তবে যতদিন বাঁচব ওই মেয়েকে চাই। কেন জানি না, ওকে দেখার পর থেকে আমার এই বাড়ি খালি খালি লাগছে। ও আসলেই হয়তো পূর্ণতা পাবে। জিয়া ভাই, তোর জন্য তো জানো হাজির। আরে তো শুধু একটি মেয়ে। লাইফে প্রথম আমার ভাই কাউকে পছন্দ করেছে, তাকে না এনে দেয় কি করে? তুই চিন্তা করিস না, 1 ঘন্টার মধ্যেই সব হয়ে যাবে। বলেই রুদ্র বেরিয়ে পড়ে। কলেজ আর যাওয়া হলো না স্নেহা মায়ার। তারা স্কুটি গ্যারেজ থেকে নিয়ে বেরোতে বেরোতেই বিকাল দুপুর হয়ে গেল। দুজনে হাঁটতে হাঁটতে বলে, উফফ, স্নেহু, খিদে যে কি পরিমাণ পেয়েছে বলার বাহিরে। আমারও পেয়েছে রে। আশেপাশে কোনো দোকানও নেই যে কিছু খাবো। কি আর করা, খালি পেটে আশ্রমে যেতে হবে। বলেই স্কুটি স্টার্ট দিল মায়া। মায়া ভাইয়া গুলো আমাদের খুব সাহায্য করলো, তাই না রে? তা করল। কিন্তু ওদের নাম তো জানাই হলো না। কি করে, কোথায় থাকে তাও জানি না। ধুর ছাড়, রাস্তায় কতজনের দেখা মিলবে, তাই বলে কি সবার পরিচয় নাম বাড়ি জানতে হবে নাকি? সেটাও ঠিক। হঠাৎ সামনে একটি গাড়ি দেখে আচমকা ব্রেক করে মায়া। বাপরে বাপ, কোন কানার বাচ্চা রে! আর একটু হলেই তো যেতাম। গাড়ি রাখার আর জায়গা পেল না। রুদ্র গাড়ি থেকে ওদের দেখে মুখে মাস্ক পরে নেয় আর পাশ কাটিয়ে চলে গেল। দেখেছিস কি অভদ্র একটা, সরিও বলল না। এমন মানুষের জন্যই অ্যাক্সিডেন্ট হয়। মাঝরাস্তায় তোর গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যাবে বলে দিলাম। চিৎকার করে বলে স্নেহু। ওহো গড, ভাগ্যিস দেখেনি। ভাই, কিছু না জানা পর্যন্ত ওদের জানতে দেওয়া যাবে না। বলেই রুদ্র হালকা হাসল। অন্ধকার রুম, হালকা আলো জ্বলছে। ছেলেগুলোকে উল্টো করে বেঁধে রাখা হয়েছে।
জিয়া আসার শব্দ শুনেই লাইট জ্বালিয়ে দিল। লাইটের আলো চোখে পড়তেই ওরা ছটফট করতে লাগল। জিয়া ভেতরে প্রবেশ করতেই সবাই তার রকিং চেয়ার এগিয়ে দিল। চেয়ারে বসেই পিস্তল এর রিভলভার চেক করতে লাগল জিয়া। চোখ দিয়ে ইশারা দিতেই ছেলেগুলোর মুখের বাঁধন খুলে দেওয়া হলো। ওরা চিৎকার করতে লাগল। কানে হাত দিয়ে নিজের গ্যাংয়ের ছেলেদের দিকে তাকায়। এদের বলিসনি আমার চেঁচামেচি একদম পছন্দ না। রাতে দাঁত চেপে বলে জিয়া। বলেছি বসো। মাথা নিচু করে বলে ওরা। ছেলেগুলোর দিকে তাকাতেই ছেলেগুলো চুপ হয়ে যায়। ছেলেগুলো কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? হালকা হাসে জিয়া আর বলে জিয়া গাজী। নামটা শুনতাই ছেলেগুলোর আত্মা শুকিয়ে গেল। এ কাকে দেখছে ওরা ভয়ে ছটফট করতে থাকে। উঠে দাঁড়িয়ে ছেলেদের ইশারা দিতেই ওরা ঝুলন্ত ছেলেদের নাকে পাইপ ঢুকিয়ে দেয়। অন্য একটি ছেলে গরম পানির সুইচ দিতেই ছেলেগুলোর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। চেয়ারে বসে রিভলভার মাথায় ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয় ছেলেগুলোর চিৎকার সারা ঘরময় বিরাজ করছে। চোখের সামনে মায়ার ভয়ার্ত সেই চেহারা ভেসে উঠে সাথে সাথে উঠে সব ছেলেদের কপালে শুট করতে থাকে। ওর সামান্য মন খারাপ ভয় আমি মেনে নেব না। যে ওর মন খারাপের কারণ হবে তার অস্তিত্ব আমি নিজ হাতে মুছে দেব। বলেই আবারও শুট করে। ছাদে বসে আছে জিয়া। রুদ্র পাশে বসেই হাসি দেয়। কি হলো হাসির কি দেখলি? ভ্রু কুঁচকে প্রশ্ন করে জিয়া। ভাই তুই কি রে? বেছে বেছে এমন একটা বজ্জাত মেয়েকে খুঁজে নিলি? হাসতে হাসতে। রুদ্র। উপসস সরি। ডিটেলস। রুদ্রের দিকে তাকিয়ে বলে জিয়া। অনাথ। পুরো নাম মায়া ইসলাম। ছোট থেকে অনাথ আশ্রমেই বড় হয়। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সিটি কলেজ। এই দুনিয়াতে কেউ নেই, শুধু তার একমাত্র বন্ধু স্নেহা ছাড়া। দুজন দুজনের জান। পুরো দুনিয়ায় একজনকেই ভয় পায় ওরা, আর সেটা হলো অরফানেজের ইনচার্জ মর্জিনা বেগম। ব্যাস এটুকুই। কিছুক্ষণ চুপ থাকার পর রুদ্র এর দিকে ঘুরে বসে জিয়া। রুদ্র, চল কিছু সমাজসেবা করি। মানে মানে বলেই বাঁকা হাসে জিয়া। রুদ্র বুঝতে পারে। তুই পাগল ভাই। ওরা যদি জানতে পারে। জানবে না। আমি লোক পাঠাবো। না জানি অনাথ আশ্রমে কত কষ্টে বড় হয়েছে। বলেই হাতের মুঠো শক্ত করে নেয় জিয়া। জিয়া ভাই, ওরা যদি কোনোদিন জানতে পারে যে আমরা। জানবে না। তুই নিজেই তো বলেছিস আমার নাম সোহেল। আর যতদিন আমি চাইব না ওরা জানবে না। জিয়া গাজীর নামও ওর সামনে আসবে না। বলেই চলে যেতে নিলে পেছনে থেকে রুদ্র বলে উঠে, কতদিন লুকাবি? সময় না আসা পর্যন্ত। উপযুক্ত সময় আসলে আমি নিজেই বলে দেব সবটা। বলেই চলে গেল জিয়া। রাতে ঘুমাতে গিয়ে মারামারি শুরু করে দিল মায়া স্নেহা। মর্জিনা বেগম আসতেই একটা বালিশ গিয়ে মর্জিনা বেগমের মুখে পড়ে। বালিশ সরিয়ে রাগে গজ গজ করতে করতে ভেতরে ঢুকে মর্জিনা বেগম। তোরা কি আমায় একটু শান্তি দিবি না? সরি মর্জিনা খালা। মাথা নিচু করে বলে স্নেহা। চুপ খালার বাচ্চা। তোরা আমায় না মেরে শান্তি হবি না। আরে না না খালা, আমরা তো তোমায় কত ভালোবাসি। হেসে বলে মায়া। চুপ। তোরা যা এক্ষুনি বের হ। আজ তোরা বাহিরে বাগানেই থাকবি।
এটাই তোদের শাস্তি। বলেই মর্জিনা বেগম চলে গেলেন। মর্জিনা বেগম চলে যেতেই মায়া আর স্নেহা একে অপরের দিকে অসহায় মুখ করে তাকায় আর কিছুক্ষণ পর হেসে দেয়। উলালায়া লেইলা মে লেইলা হুররে, এটাই তো চেয়েছিলাম আজকে খোলা আকাশের নিচে তুই আর আমি স্নেহু। ওয়াও, চল চল আর দেরি না করে চল। বলেই দুজনে বাগানে গিয়ে পার্টি বিছিয়ে শুয়ে পড়ে। রুদ্র খাবার টেবিলে বসে আছে, জিয়া এখনো আসেনি। জিয়াকে নামতে দেখেই সব সার্ভেন্ট গার্ড ছেলেরা মাথা নিচু করে নেয়। রুদ্র জিয়াকে দেখে রীতিমতো চমকে গেল। এটা কি পড়েছিস? দেখছিস না? চেয়ার টেনে বসতে বসতে। হ্যাঁ দেখছি, কিন্তু এমন কাপড় তো আগে পরিসনি। চেয়ারে বসে বলে রুদ্র। ডুড, যদি আমি নিজেকে আমার মতো করে ওর সামনে শো করি ও তো জানতে চাইবে আমি কি করি, তাই আমি একটা নর্মাল লুক নিয়েছি, দ্যাটস ইট। খাবার মুখে দিতে দিতে বলে জিয়া। এত ভালো কবে বেছে ফেললি? জিয়া খাবার মুখে দিতে গিয়েও দেয় না, থেমে যায়, রুদ্রের দিকে তাকিয়ে বলে, জানি না ভালোবাসা প্রেম সংসার আমার জন্য না, তবে শুধু জানি ওই একজনকে আমার লাগবে, ওই একজনকে আমার সব কিছুতেই লাগবে। ওর নিঃশ্বাস হতে চাই না আমি, তবে ওকে আমার নিঃশ্বাস হতে হবে, যাতে কেউ ওর দিকে হাত বাড়ালে তার সে হাত আস্ত ফিরে না যায়। ওর সেই হাসি, ওর সেই কথা আমার ঘুম নষ্ট করে দিয়েছে। কি থেকে কি বানিয়ে দিল তুই দেখ। বলেই হেসে দেয় জিয়া। জিয়া, কতদিন লুকিয়ে রাখবি এসব? জানিস আমার এই জগৎ দেখতে যত জাঁকজমক ঠিক ততটাই কালো, অন্ধকারে ছেয়ে আছে। আর আমি ওকে এই হৃদয়হীন দুনিয়ার সাথে পরিচয় করাতে চাই না। তবে সময় এলে সব বলবো, আপাতত ম্যাডাম সোহেলকে ভালোবাসো। বলেই মুচকি হাসে জিয়া। আমি সবসময় তোর সাথে ছিলাম, তোর সাথেই আছি। তোর এই হাসি কেড়ে নিতে কাউকে দেব না আমি। কাউকে না। রুদ্র। রুদ্র জিয়ার ছায়ার মতো। ভাই না হয়েও ভাইয়ের চেয়ে বেশি। ভাই বা বন্ধুত্বের বন্ধন ও এই সম্পর্কের কাছে হার মানবে। অনেক বছর আগে রুদ্রের সাথে জিয়ার পরিচয় হয়, আর তখন থেকেই একে অপরের জান। জিয়ার এই দুনিয়াতে রুদ্র ছাড়া কেউ নেই। মায়া স্নেহারেরই হয়ে বেরিয়ে পড়ল। মায়া, আজকে স্কুটি আমি চালাবো। কাল তুই 2বার এক্সিডেন্ট হাঁচি করেছিস হাঁচি। রাতে বৃষ্টিতে ভেজার কারণে দুজনেরই সর্দি হয়েছে। আজ হাঁচু। আচ্ছা। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে দেয়। হাঁচি দিতে দিতে নাক মুখ লাল হয়ে যায় মায়ার। কলেজ যাওয়ার পথেই রুদ্র আর জিয়া দাঁড়িয়ে আছে। উফফ, রোদে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ জানে। কপালে হাত দিয়ে বলল রুদ্র। সামনে তাকা, এসে গেছে। সামনে ইশারা দিয়ে বলে জিয়া। রুদ্র ইচ্ছে করেই রাস্তা পার হওয়ার বাহানা করে ওদের স্কুটির সামনে পড়ে যায়। আহ, ইচ্ছে করে চেঁচালো রুদ্র। ইস কি নাটক, দাঁড়া তোকে একটা ইন্ডাস্ট্রিতে দিয়ে দেব, মনে মনে বলে জিয়া। মায়া স্নেহা দ্রুত স্কুটি থেকে নেমে পড়ে। দুজনেই দুপাশে বসে পড়ে আর অসহায় মুখ করে তাকিয়ে আছে। কি যেন বলছিলি, কাল 2বার এক্সিডেন্ট করেছিস। এখন নিজে কি করলি? তোর দ্বারা কিছু হয় না। মুখ ভেঙচি কেটে বলে মায়া। এই আমি তো আজ করলাম, আর তুই কালকে 2বার। আমি কি তোকে খোটা দিয়েছি, তুই সাথে সাথে দিয়ে দিলি? বাহ, এদিকে আমি যে নিরীহ প্রাণী পড়ে আছি সেদিকে মহারানীদের খেয়ালই নেই, তারা নিজেদের ঝগড়াতে ব্যস্ত।
আহোহো, ওদের মনোযোগ নিজের দিকে ঘুরাতে ইচ্ছে করে আবার চেঁচালো রুদ্র। আরে আরে সরি ভাইয়া, আসলে আমরা খেয়াল করিনি। আপনার লাগেনি তো? হাত পা দেখতে দেখতে বলে স্নেহা। রুদ্রের মুখ মুহূর্তেই মলিন হয়ে গেল। না, এতক্ষণ লাগেনি, এখন লেগেছে, বিড়বিড় করে বলে রুদ্র। কিছু বললেন? ভ্রু কুঁচকে প্রশ্ন করে মায়া। আমার মনে হয় ওকে নিয়ে বসানো উচিত, বলেই জিয়া রুদ্রকে তুলে একটি চায়ের দোকানের বেঞ্চে বসায়। ভাইয়া আপনার তো লেগেছে অনেক, চলুন ডাক্তার কাছে। মায়া। না না, ডাক্তার কাছে কিভাবে যাব, আমাদের তো টাকা নেই, হুট করেই বলে দেয় রুদ্র। জিয়া ভ্রু কুঁচকে তাকায় রুদ্রের দিকে। রুদ্র জোর করে হাসার চেষ্টা করে। কি সত্যি টাকা নেই? অসহায় মুখ করে বলে স্নেহা। সত্যি নেই, কান্নার ভান করে বলে রুদ্র। আপনারা কি করেন? মানে চাকরি? জিয়ার দিকে তাকিয়ে বলে মায়া। ও বেকার? হ্যাঁ বেকার, কিছু করে না। একদমই বলে দিল রুদ্র। জিয়াকে বলার সুযোগই দিল না। আহারে, দেখেছিস স্নেহু, ওদের কত কষ্ট। আচ্ছা থাকেন কোথায়? আরে কোথায় আবার, আমাদের কি, যেখানে শুয়ে পড়ি ওখানেই রাত কাবার। আপনাদের থাকার জায়গাও নেই। কান্না কান্না ভাব নিয়ে বলে মায়া। নেই। অসহায় মুখ করে বলে রুদ্র। কি পরিমাণ নাটক করছে হারামজাদা। একবার উল্টো পাল্টা কিছু হোক, তারপর আছি আমি তোর সাথে। মনে মনে বলে জিয়া। আচ্ছা মায়া, আমাদের না ওই একটা বাবুর্চি লাগবে। মর্জিনা খালা বলছিল। ওহো হ্যাঁ, বাবুর্চি পেয়ে গেছি। হাসি মুখে বলে মায়া। কোথায় পেলেন? এই যে আপনি। হাসি মুখে বলে মায়া। কি বলেই জিয়া আর রুদ্র একে অপরের দিকে তাকায়। আব তো তু গেয়া মেরে ভাই, বীর বীর করে বলে রুদ্র। মানে আমি কিছু বুঝলাম না। আমতা আমতা করে বলে জিয়া। সিম্পল, আমাদের বাবুর্চির কাজটা আপনাকে নিয়ে দেব। আর আপনার থাকার ব্যবস্থা হাতছুটাও হয়ে যাবে। দুহাতে তালি দিয়ে বলে মায়া। জিয়া অসহায় মুখ করে রুদ্রের দিকে তাকায়। রুদ্র জোর করে হাসার চেষ্টা করে বলে, কংগ্রেস ভাই, তোর তো জব হয়ে গেল। থ্যাংক ইউ। দাঁতে দাঁত চেপে বলে জিয়া। আচ্ছা ওর তো হয়েই গেল, কিন্তু আমি কি আজীবন বেকার থাকব? একদমই না। কালকে আমাদের স্কুটি হাঁচি সারিয়ে আপনারা হেল্প করেছেন, আজকে হাঁচি আমরা করব। তাই না মায়া? হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। কি হেল্প? ঢোক গিলে বলে রুদ্র। বাবুর্চির তো একজন হেল্পার লাগে, হাঁচি আপনি না হয় হাঁচি সেটাই হয়ে যাবেন। অনেকক্ষণ ধরে দেখছি আপনারা হাঁচি দিয়ে যাচ্ছেন, আপনাদের সর্দি লাগলো কি করে? ভ্রু কুঁচকে বলে জিয়া। ও কিছু না, কালকে হাঁচু বাগানে ছিলাম তো, আর বৃষ্টি ও হাঁচু হয়েছে তো একটু সর্দি লেগেছে। নাক মুছতে মুছতে বলে জিয়া। ওষুধ নেননি? না, এমনিতেই ঠিক হয়ে যাবে হাঁচু। আচ্ছা আজ আমরা উঠি, কালকে আশ্রমে দেখা হচ্ছে। বলেই জিয়া দাঁড়িয়ে গেল। হ্যাঁ, আর এই নাম্বার আমার, আর এটা সোহেল এর, বলেই রুদ্র ও উঠে গেল।
একটা ট্যাক্সি নিয়ে দুজনেই চলে গেল। ওদের কি হলো বুঝো হাচ্ছু বুঝলাম না। নাক মুছতে মুছতে বলে মায়া। চল আজকে কলেজ যাব হাঁচিই না, একটু রেস্ট দরকার। জিয়া অরফানেজে ডোনেশনের টাকা পাঠায়, সাথে কাপড়, ভালো খাবার আর ভালো মেডিসিন। গ্যাংয়ের ছেলেদের সব বুঝিয়ে দেয়। ওরা অরফানেজ গিয়ে বলে জিয়া গাজী ডোনেশন পাঠিয়েছে। অরফানেজ এর ইনচার্জ মর্জিনা বেগম অনেক খুশি হয়ে যায়। এত টাকা এত কিছু একসাথে আগে কেউ কখনো দেয়নি। মায়া স্নেহা ঢুকতেই মর্জিনা বেগম বলে, তোরা এসেছিস, দেখ আমাদের আশ্রমের জন্য কত কিছু এসেছে। এসব কে দিল খালা? আরে এই শহরের বড় মাফিয়া জিয়া গাজী, কেউ তাকে দেখেনি। উনিই পাঠিয়েছে, যতই খুন খারাপি করুক মনটা কত বড় দেখেছিস। খালা কি দেখে খুশি হচ্ছ? উনি মানুষ খুন করে আর উনার হারাম টাকার জিনিস আমাদের আশ্রমে এসেছে, এই নিয়ে তুমি খুশি হয়ে গেলে? আমাদের এই পবিত্র আশ্রমে উনার মতো পাষাণ লোকের হারাম টাকায় তুমি আমাদের এই আশ্রম অপবিত্র করবে? সরি খালা, আমি আর স্নেহা এসব নিতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তুমি বাকিদের দাও। বলেই মায়া ভেতরে চলে গেল। মায়ার কথা শুনে আশ্রমের বাকিরাও এক কথা বলল। পরে মর্জিনা বেগম মায়ার কাছে গিয়ে বলল, তুই খাঁটি সোনামা, যা তুই নিজেই ওদের বল যে এসব তোর আশ্রমে রাখবি না। এই আশ্রমের জান তুই। আমি তোর মতো করে ভাবিনি রে। মাফ করিস। খালা মাফ চাইছো কেন? মানুষ মাত্রেই ভুল। তুমি বসো, আমি আসছি। মায়া গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়াল। কালো পোশাক পরা সবাই। আপনারা এখানে এসেছেন, আমাদের কথা ভেবেছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তবে মাফ করবেন, আমরা এসব রাখতে পারছি না। আমাদের বশো এর হুকুম আমরা অমান্য করি না। দেখুন আপনাদের বশকে বলে দেবেন উনার এই দয়া আমাদের দরকার নেই। আমরা পারব না। বসের হুকুম। আপনারা এক্ষুনি বের হন। আপনাদের বশো আপনাদের কাছে, আমার কাছে সে একজন ক্রিমিনাল, মানুষ রূপী জানোয়ার, যে মানুষ হয়েও মানুষ নিয়ে খেলা করে। আপনারা চলে যান। বলেই জামা কাপড় সব বাইরে ফেলে দিল মায়া। ছেলেরা মাথা নিচু করে জিয়ার সামনে দাঁড়িয়ে আছে। রকিং চেয়ারে বসে দুহাত মাথায় ঠেকিয়ে চোখ জোড়া বন্ধ করে দুলছে জিয়া। বস, ও ওখানকার একটা মেয়ে এসব ফেরত দিল। জিয়া ইশারা করে সবাইকে যেতে বলে। ওরা চলে যাওয়ার পর আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। জ্যাকেট সরিয়ে কোমরে থাকা রিভলভারে হাত বুলাতে থাকে। আমি তো এমন ছিলাম না। এই সমাজ, এই দুনিয়া আমাকে জিয়া গাজী হতে বাধ্য করেছে। তাহলে কেন আমি সব কিছুর ভাগীদার হব? দোষ তো আমার না। আমি তো ভালো ছিলাম। আমি তো বাকি 10 জনের মতো ছিলাম। আমি তো মানুষ ছিলাম। মানুষ রূপী জানোয়ার তো আমাকে এই দুনিয়া বানিয়েছে। তুমি আমাকে ঘৃণা করো না? তুমি আমাকে ঘৃণা করতে পারো না। পারো না। তুমি আমাকে ঘৃণা করতে পারো না বলেই আয়নাতে ঘুষি দিতেই আয়না ভেঙ্গে হাতে কাঁচ ঢুকে যায়, রক্ত গড় গড় করে গড়িয়ে পড়ে। জিয়া শান্ত হ। ও ছোট মানুষ কি না কি বলেছে, তুই শান্ত হ। ও তো জানে না বল। রুদ্র ও আমাকে ঘৃণা করতে পারে না। কিছুতেই না। ও আমাকে শুধু ভালোবাসবে। ও আমাকে জানোয়ার বলল। ও আমার পাঠানো জিনিস ফেরত পাঠালো। ও আমাকে ঘৃণা করতে পারে না। পাগলের মতো চিৎকার করতে থাকে জিয়া। রুদ্র ওকে শান্ত করানোর চেষ্টা করে। রুদ্র জিয়াকে অনেক কষ্টে শান্ত করে। হাত থেকে রক্ত ঝরছে। দেখেছিস কি করেছিস? কত রক্ত গেল। কত বড় ঘা।
চল ডাক্তার কাছে যাবি, এখানে হয়তো সেলাই করতে হবে, চল। রুদ্র আমি কোথাও যাব না। পাগলামি করিস না, চল। রুদ্র প্লিজ, এসব ভালো লাগছে না। তুই ফার্স্ট এইড বক্স দে, আমি ওয়াশ করে ওষুধ লাগিয়ে নেব। পাগল তুই? এখানে সেলাই করতে হবে, কত বড় কেটে গেছে আর তুই ওয়াশ করবি মানে? কোনো কথা শুনছি না, তুই আমার সাথে যাবি। রুদ্র প্লিজ, জোর করিস না, আমি ঠিক আছি। হঠাৎ ফোন আসে রুদ্রের। আননোন নাম্বার দেখে প্রথমে একটু বিরক্ত বোধ করে, পরে রিসিভ করতেই ওপাশ থেকে দ্রুতগতিতে ভেসে আসে, ভাইয়া আমি স্নেহা। বাপরে বাপ, কান থেকে ফোন সরিয়ে, হ্যালো ভাইয়া। আস্তে, আমি শুনছি আর কথায় কথায় ভাইয়া ডাকা বন্ধ করুন। আচ্ছা সরি, শুনুন আপনাদের জব কনফার্ম। রুদ্র জিয়ার দিকে তাকায়। জিয়ার অবস্থা দেখে রুদ্র চুপ করে থাকে কিছুক্ষণ আর তারপর বলে, আসলে আমাদের এক জায়গায় জব হয়েছে, ভালো স্যালারির, আপনাদের বলতে ভুলে গেছি। তবে আপনারা যে এত ভেবেছেন এর জন্য ধন্যবাদ। ওয়াও, কংগ্রেচুলেশন ভাইয়া। স্নেহার কান থেকে ফোন নিয়ে বলে মায়া। মায়ার আওয়াজ শুনতাই রুদ্রের চোখ জিয়ার উপর পড়ে। রুদ্র হালকা হেসে বলে, আপনাদের জন্য ট্রিট আছে। আসবেন তো? কোথায় আসব? আসুন জিয়া উদ্যানে। আচ্ছা আমরা আসব, চিন্তা করবেন না। আপনাদের আগেই দেখবেন আমরা পৌঁছে গেছি। হিহিহি বলেই হেসে দেয় মায়া। আচ্ছা। ফোন কেটে রুদ্র জিয়ার পাশে গেল। জিয়া চল বাহিরে যাব। ভালো লাগছে না। তুই যা, বলেই হেলান দিয়ে শুয়ে কপালের উপর এক হাত তুলে দিয়ে চোখ বন্ধ করে নিল জিয়া। মায়া, স্নেহা আসছে দেখা করতে, যাবি না? জিয়া চোখ খুলে নেয়, কপাল থেকে হাত সরিয়ে রুদ্রের দিকে তাকায়। কোথায় আসছে? জিয়া উদ্যান। নাম শুনতাই জিয়ার আবার সেই জিনিস ফেরত পাঠানোর কথা মনে পড়ে যায়। রুদ্র, ও আমাকে ভালোবাসবে তো? কেন বাসবে না? আমার ভাই খারাপ নাকি? লাখে একটা। কিন্তু ও তো। জিয়াকে থামিয়ে দেয় রুদ্র। ও সোহেলকে ভালোবাসবে, জিয়া গাজীর মুখোমুখিও কখনো হবে না। জিয়ার পাশে বসে বলে রুদ্র। জিয়া উদ্যান এগিয়ে স্নেহা মায়া ফুসকা নিয়ে বসে পড়ল। স্নেহু মানুষগুলোর একটা জব তো হলো, এবার একটা থাকার ব্যবস্থাও হয়ে যাবে বল। হ্যাঁ তা হয়ে যাবে, ওরা কত ভালো, একদম নিষ্পন্ন লাগে। আমার তো কিউট লাগে, কি সুন্দর কথা বলে। আর তুই একটা জিনিস দেখ, ওদের দেখে লাগেই না ওরা এত অভাবী। হ্যাঁ আল্লাহ সব সুন্দর জিনিসকেই কষ্টে রাখে। রুদ্র আর জিয়া রিকশা থেকে নেমেই একে অপরের দিকে তাকায়। এটা রিকশা না গরুর গাড়ি, পুরো কোমর বাঁকা করে দিল। থামক, কিছু করার নেই, কিছুদিন সহ্য করে নে, ভাড়া দিতে দিতে বলে জিয়া। রিকশাওয়ালাকে 500 টাকার নোট দিয়ে জিয়া হাঁটা দিল। রিকশাওয়ালা পেছনে দিকে ডাক দিল, ভাই এত টাকা না তো। জিয়া কিছু বলার আগেই রুদ্র বলে দেয়, রেখে দিন, সমস্যা নেই। বলেই রুদ্র জিয়াকে নিয়ে ভেতরে যায়। ওদের সামনে গিয়ে বসে দুজনে। হাই, হাত নাড়িয়ে বলে রুদ্র। হাই, কেমন আছেন? হাসি মুখে বলে মায়া। ভালো। অন্যদিকে তাকিয়ে বলে জিয়া। রুদ্র জিয়ার মন খারাপ বুঝতে পেরে স্নেহাকে উদ্দেশ্য করে বলে, চলুন আপনি আর আমি অর্ডার দিয়ে আসি, কিছু তো খেতে হবে। আপনার পা ঠিক আছে? পায়ের দিকে তাকিয়ে বলে স্নেহা। হ্যাঁ ওষুধ নিয়েছি তো। চলুন। টাকা কোথায় পেলেন? না মানে আজকেই তো চাকরি পেলেন। ওহহ গড, আসলে কি হয়েছে, কোম্পানি অনেক বড় তো তাই অ্যাডভান্সও করেছে। ওহহ আচ্ছা, এবার যাওয়া যাক।
দুপাশে মাথা নাড়িয়ে বলে রুদ্র। হ্যাঁ হ্যাঁ চলুন বলেই স্নেহা রুদ্রের সাথে গেল। জিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে মায়া গলা খাকারি দিল। আপনি কি এমনই চুপচাপ কেন? মায়ার দিকে তাকিয়ে বলে জিয়া। জিয়া তাকাতেই মায়া চোখ নামিয়ে নেয় আর বলে, না মানে ভাইয়াটা কত কথা বলে আর আপনি তো প্রায়ই চুপচাপ থাকেন তাই। এক হাত দিয়ে অপর হাত শক্ত করে চেপে ধরে মায়া। জিয়া লক্ষ্য করল একটু টেবিলের দিকে ঝুঁকে বসল। জিয়া, কথা এত বলার স্বভাব নেই আমার। আপনি ঠিক আছেন? মায়া চোখ তুলে আবার নামিয়ে নিল। একটা কথা বলি। বলুন। আপনার চোখগুলো না কেমন যেন। কেমন? না মানে আমার কেমন যেন লাগে, আমি কমফোর্ট ফিল করি না। ওহহ বুঝলাম, এখন আমার কাছে তো সানগ্লাস নেই, থাকলে পরে নিতাম। সমস্যা নেই, নেক্সট টাইম থেকে পরবেন, আপাতত চোখে চোখ না পড়লেই হলো একদমে কথাগুলো বলে মায়া। জিয়া হালকা হাসে, আচ্ছা ঠিক আছে। হঠাৎ জিয়ার হাতের দিকে তাকাতেই দেখল হাতে ব্যান্ডেজ আর ব্যান্ডেজ এর উপর রক্তের দাগ। একই হাতে লাগলো কি করে? ইস, আপনি তো আচ্ছা ভালো মানুষ। রক্ত এখনো গড়াচ্ছে। মায়া অস্থির হয়ে পড়ে। জিয়া চেয়ারে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিভাবে লাগলো হাতে? কতটা কেটেছে? ডাক্তার দেখিয়েছেন? কেমন অদ্ভুত তুমি, নিজেই আঘাত করো আবার নিজেই অস্থির হয়ে পড়ো। বেশি কাটেনি, ঠিক আছি আমি। কিন্তু এত রক্ত, এভাবে রক্ত গড়ালো তো ইনফেকশন হয়ে যাবে। হলে মানে? আপনি তো আচ্ছা মানুষ। ভ্রু কুঁচকে বলে মায়া। তুমি এভাবে অস্থিরতা প্রকাশ করলে আমার অভ্যাস খারাপ হয়ে যাবে। আমি বারবার নিজেকে আঘাত করতে থাকব তোমার এই অস্থিরতা দেখার জন্য। তাকিয়ে আছেন কি? চলুন, সামনে ফার্মেসি আছে, আমার সাথে যাবেন। বলেই হাত ধরে টেনে নিয়ে গেল জিয়াকে। রুদ্র আর স্নেহা খাবার নিয়ে এসে ওদের পেল না। মায়া কোথায় গেল? জানি তো না, আমার ভাইও তো নেই। ওরা দুজন পালিয়ে যায়নি তো? কনফিউজড হয়ে। লাইক সিরিয়াসলি? ভ্রু কুঁচকে। না মানে দুজনেই গায়েব তাই আর কি। জোর করে হাসার চেষ্টা করে। ওদের মাঝে এমন কোনো সম্পর্ক হয়নি যে ওরা পালাবে। আরে হতে কতক্ষণ, আমার তো ওই ভাইয়াটাকে বেশ লাগে, মায়ার সাথে কত ভালো লাগে দেখতে, সম্পর্ক হলে খুব একটা মন্দ হবে না বলুন। এক্সাইটেড হয়ে। এত সরল মানুষ হয়? আচ্ছা আমাকে কেমন লাগে? টেবিলে হাত রেখে একটু ঝুঁকে বলে রুদ্র। ঠিকই আছেন শুধু? রুদ্রকে ভালো করে দেখতে থাকে। শুধু? না ঠিকই আছেন। আচ্ছা ওরা কখন আসবে? আমার খিদে পেয়েছে। গালে হাত দিয়ে বলে স্নেহা। আপনি খাওয়া শুরু করুন, ওরা হয়তো আশেপাশেই আছে। আচ্ছা। বলেই স্নেহা খেতে শুরু করে। রুদ্র অপলকভাবে তাকিয়ে থাকে। আচ্ছা কি কি ভালো লাগে আপনার? অনেক কিছু। খেতে খেতে? জীবনে কোনো স্বপ্ন আছে? আছে তো, একটা সুন্দর হাজবেন্ড হবে যে আমায় এত ভালোবাসবে, এত এত আদর করে রাখবে, একটা ছোট্ট ঘর থাকবে আর ঘর ভর্তি আমার ছোট ছোট বাচ্চা থাকবে, ব্যাস। ছোট ঘর কেন? ভ্রু কুঁচকে প্রশ্ন করে রুদ্র। যাতে সুখ ভালোবাসা গুল হাত বাড়ালেই হাতের নাগালে পাওয়া যায়, বড় ঘর হলে তো আমি হয়রান হয়ে যাব তাই। রুদ্র মুচকি হেসে তাকায়। আর ছোট বাচ্চা কেন? ওমা, আমার বাচ্চা হবে না। আমার তো অনেক বাচ্চা হবে। আমি ওদের কত আদর করব। বাচ্চার বাবা করবে না? করবে তো আমাকে করবে, আর আমি বাচ্চাদের। বলেই হাসি দেয় স্নেহা। আর লজ্জাও পায়। রুদ্র হাসতে থাকে। থাক, লজ্জা পেতে হবে না। আমি কিছু মনে করিনি।
ফার্মেসিতে জিয়ার ব্যান্ডেজ খুলেই অবাক হয়ে যায়। এটা এখানে হবে না, অভিজ্ঞ ডাক্তার লাগবে। হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়ে বলে ফার্মেসিওয়ালা। ঈশ্বর, কত কেটেছে? জিয়ার হাতের উপর হাত বুলিয়ে বলে মায়া। শুধু তাই নয়, ভেতরে কাচের টুকরোও আছে। ওগুলো তাড়াতাড়ি বের না করলে ইনফেকশন হয়ে যাবে। আচ্ছা। ফার্মেসি থেকে বের হয়েই জিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়া। আপনি কি যেন বলছিলেন? অল্প লেগেছে, এত কাটেনি। হাতে কাজ গেল কি করে? দুহাত কোমরে ঠেকিয়ে বলে মায়া। আসলে থাক, আর বাহানা দিতে হবে না। আপনি এক্ষুনি আমার সাথে যাবেন, ব্যাস। স্বর্ণের মতো দেখতে সব জিনিস যেমন স্বর্ণ হয় না, তেমনি এটা গভীর ক্ষত মনে হলেও এতটাও গভীর না। জিয়ার শীতল চাহনি। আপনি যাবেন কিনা? আচ্ছা, আমি করিয়ে নেব, আপনি অস্থির হবেন না। সত্যিই? হ্যাঁ। করিয়ে আমাকে কল করবেন, ঠিক আছে? আমি অপেক্ষা করব। এখন যান। এখন? ভ্রু কুঁচকে বলে জিয়া। হ্যাঁ, এখন। জিয়া আর রুদ্রকে পাঠিয়ে দিল মায়া। রুদ্রকে বলে দিল হাতের ডাক্তার দেখিয়ে মায়াকে যেন ফোন করে। রুদ্র ও বাধ্য ছেলের মতো শুনল সব। পিয়ানোতে মধুর সুরে সুর তুলছে জিয়া, চোখ জোড়া বন্ধ, ঠোঁটে মধুর হাসি। আঙুলগুলো পিয়ানোকে এত আলতো করে স্পর্শ করছে যেন পিয়ানোও আপন মনে বেজে উঠছে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ট্রাউজার, শার্টের হাতা ফোল্ড করা, ডান হাত ব্যান্ডেজে মোড়ানো। শার্টের প্রথম 3টে বোতাম খোলা, জানলার পর্দাগুলো উড়ছে। কে বলবে যে হাত মানুষ খুন করে সেই হাতই এত সুন্দর পিয়ানো বাজাতে পারে? যার মুখ দিয়ে শুধু সিংহের মতো গর্জন বের হয়, কে বলবে সেই মুখেই এত মায়াবী হাসির রেখা ফুটে? পিয়ানো বাজাতে বাজাতে জিয়া গেয়ে উঠল। মুখে হালকা হাসি হাসে জিয়া। রুদ্র উপর থেকে দেখতে থাকে। রুদ্র অপলক ভাবে তাকিয়ে থাকে। জিয়াকে এত খুশি আগে কখনো দেখেনি। হঠাৎ ফোন বেজে উঠতেই রুদ্র রিসিভ করে আর ওপাশ থেকে মায়ার কণ্ঠস্বর ভেসে আসে। রুদ্র হালকা হেসে ফোন নিয়ে জিয়ার কাছে যায়, জিয়ার কানে ধরে। মায়ার আওয়াজ কানে যেতেই জিয়া চোখ জোড়া খুলে নেয় আর হালকা হেসে ফোন হাতে নেয়। পিয়ানো ছেড়ে উঠে দাঁড়িয়ে জানলার পাশে চলে গেল। হাই। শান্ত কণ্ঠ। আপনার হাত ঠিক আছে? মুচকি হেসে হাতের দিকে তাকায় আর বলে, হ্যাঁ ঠিক আছে। আপনি কেমন আছেন? আপনি আপনি করবেন না, আপনি নিজে আমার বয়সে অনেক বড়। তাই নাকি? আমার বয়স বেশি? তা নয় তো কি। কত আপনার বয়স? -31। হায় আল্লাহ, আমি কত ছোট। মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে মায়া। কত ছোট? আমার 19। আপনি আমার 11 বছরের বড়। আল্লাহ। তো ঈশোস, এখন তো আপনাকে ভাইয়া ও ডাকা যাবে না। কেন? এই এত বড়, আপনাকে আমি আঙ্কেল ডাকবো, ঠিক আছে? জি না, আমার একটা নাম আছে। কি নাম শুনি? সোহেল। ওই নামেই ডাকবে? আচ্ছা, কি আর করা, বড় মানুষের আদেশ মানতে তো হবেই। হুম। আচ্ছা, ফোন রাখি কেমন? খালা দেখলে চেঁচামেচি করবে। আমার তো পার্সোনাল ফোন নেই, তাই। পার্সোনাল ফোন নেই? ভ্রু কুঁচকে। না, শুনুন, আপনি ওষুধ ঠিক মতো নেবেন, হাত ভেজাবেন না, আর হ্যাঁ, একটু এক্সট্রা খেয়াল রাখবেন। আমি রাখছি। বলেই ফোন রাখতে নিলেই জিয়া ডাক দেয়। মায়া। হুম, বলুন। -10 মিনিট পর আশ্রমের বাহিরে একটু আসবে। -10 মিনিট পর? হুম। ঠিক আছে, আমি বের হয়ে ফোন করব আপনাকে। হুম, বাই।
বাই বলেই ফোন রেখে দেয় মায়া। ফোন রেখে জিয়া হাতের দিকে তাকিয়ে হাসে। 10 মিনিট পর মায়া আশ্রমের বাহিরে বের হয়ে জিয়াকে ফোন করে। হাই, আমি বাহিরে, কেন ডেকেছিলেন? কাউকে তো দেখছি না। ডানে তাকাও। তাকালাম। একটা ব্ল্যাক ব্যাগ দেখেছো? কিন্তু ওটা কার? ওটা নাও। কার না কার ব্যাগ আমি নিলে যদি চোর বলে পেটায়। মায়া, ব্যাগটা নাও। আচ্ছা আচ্ছা। ফোন। মায়ার চোখ বড় বড় হয়ে যায়। আস্তে, তুমি রাস্তায় আছো, আশেপাশের লোক খারাপ ভাববে। কিন্তু ফোনগুলো কার? যেটা হোয়াইট বক্স ওটা রুদ্র স্নেহার জন্য দিয়েছে, আর ব্ল্যাক বক্স তোমার জন্য। কিন্তু কেন? গিফট। কেন দিলেন? কথা বলার জন্য। তুমি চাও না আমরা আড্ডা দেই? চাই তো। তাহলে ব্যাস হয়ে গেল। সিমও আছে, লাগিয়ে নাও। কে দিয়েছে জিজ্ঞেস করলে? বলবে এক ফ্রেন্ড গিফট করেছে। ব্যাস। আচ্ছা, কিন্তু এত টাকা? ওই যে অ্যাডভান্স, ওখান থেকেই। ওহহ। ঠিক আছে, রাখি এখন। শুনুন। হুম। হাতটা একটু দেখে শুনে রাখবেন, ব্যথা যেন না পায়। আচ্ছা, হাতের দিকে তাকিয়ে হেসে বলে জিয়া। জিয়া ফোন রেখে দেওয়ার পর মায়া ফোনগুলোর দিকে তাকিয়ে হাসে। স্নেহা আর মায়া অনেক খুশি হয়। জিয়া রুদ্রের রুমে গিয়ে দেখে রুদ্র ঘুম। এই ভর সন্ধেবেলা ঘুমাচ্ছে বলেই রুদ্রের গায়ের ব্ল্যাঙ্কেট টেনে নিয়ে নেয় জিয়া। রুদ্র। রুদ্র ওঠ, এক জায়গায় যাওয়ার আছে। উম্মম, ঘুমাতে দে তো। রুদ্র। উঠবি নাকি? যা তো, ঘুমাতে দে। স্নেহা এসেছে। কি? এক লাফে উঠে পড়ে রুদ্র। কোথায় এসেছে? কোথায়? কেউ আসেনি, তুই চল, এক জায়গায় যাব। ধুর, ঘুমের 12টা। যা তো। রুদ্রকে ঠেলে ওয়াশরুমে পাঠায় জিয়া। রুদ্রকে নিয়ে একটা বাড়িতে যায় জিয়া। বাড়িটা অনেক পুরনো। টিনের বাড়ি, সামনে বিশাল উঠোন। আশেপাশে কয়েকটি গাছ আছে। বাড়িটির দরজা খুলতেই ভেতর থেকে দুর্গন্ধ ভেসে আসে, অনেক দিন বন্ধ থাকার ফল। ইয়াক, কি বাজে গন্ধ, এ কোথায় নিয়ে এলি? নাক চেপে ধরে বলে রুদ্র। আগে চল। এর থেকে গোয়াল ঘর ভালো। আমি অবশ্য গোয়াল ঘর দেখিনি, তবে তাই মনে হলো। চুপ কর, দেখতে থাক। ফুসফস মুখে আঙ্গুল ঠেকিয়ে বলে। এটা রেন্ট এ নিয়েছি, আমাদের বাড়ি তোর আর আমার। বাড়ির ভেতরে ঘুরে বলে জিয়া। রেন্ট? চোখ বড় বড় করে তাকায় রুদ্র। 5,000 মাসে, আর এটা ওরা জানবে। একজনের পুরনো বাড়ি 5 বছর বন্ধ ছিল, কেউ থাকে না। কোনো কাজেও লাগে না। অনেক বলে এই বাড়িটা কিনে নিয়েছি, এখন থেকে তোর আর আমার বাড়ি, এটাই। স্নেহা আর মায়ার সামনে
আচ্ছা সব বুঝলাম, কিন্তু আমরা এত অভাবী হলাম কবে থেকে? নিজেকে দেখে বলে রুদ্র। রুদ্র, আমরা অভাবী কিসের জানিস? ভালোবাসার। আর সেটার অভাব পূরণ করতেই এত কিছু। ঘরের চারপাশে চোখ বুলিয়ে বলে জিয়া। দিন শেষে ওরা আমাদের হবে তো। হবে হবে। তুই দেখেছিস ওরা পবিত্র, নিষ্পাপ, ওদের মনে বিন্দু পরিমাণ কালি নেই, অন্ধকারের রেশ নেই। আমি চাই আমার বাড়ি, আমার অন্ধকার রাজত্ব ওকে দিয়ে আলোকিত করতে। তুই দেখিস পুরো দুনিয়া এক হয়ে যাবে, যতক্ষণে দেহে প্রাণ আছে, হৃৎপিণ্ডে হৃদস্পন্দন আছে, ততক্ষণ ওদের আমাদের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। স্বয়ং ওরা নিজেরাও না। বাঁকা হেসে বলে জিয়া। রুদ্রের ফোন বেজে উঠতেই রুদ্র রিসিভ করে। স্নেহা ফোন করেছে। হ্যালো, রুদ্র। হাই, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। কেন? ফোন গিফট করার জন্য? ওটা তোমার জন্য না, ওটা আমার নতুন সম্পর্কের শুরুর জন্য। কি সম্পর্ক? যেটা ধরে নেওয়ার নাও। বন্ধুত্ব অথবা অথবা লেট ইট বি। বলো কি করছো? কিছু না, বসে আছি। ওহহ, একটা বাড়ি রেন্টে নিয়েছি। ওয়াও, কত ভাড়া? খুশি হয়ে বলে স্নেহা। -৫,০০০। ঠিকই আছে, তা মালপত্র কিছু কিনবেন না? কিনব তো। কিন্তু একটা সংসারে কি কি লাগে তা তো আমরা জানি না। ওমা, আপনারা কি সংসার করবেন নাকি? আপনারা আপনাদের থাকার মতো কিছু জিনিস কিনে নিন। কি কি কিনতে হবে ওটাই তো জানি না। ওহহ, এক কাজ করা যায়। কি? আমি আর মায়া হেল্প করি। মানে ঘরের জিনিসপত্র কিনতে? এটাই তো চাইছিলাম। হ্যাঁ, কেন না, এসো তাহলে। এখন তো সম্ভব না। মুখ ভার করে বলে স্নেহা। আচ্ছা, এখন এর কথা বলিনি, কালকে সকালে ঠিক আছে? আচ্ছা। স্নেহা খুশি হয়ে যায়। শোনো। বলুন। সব সময় হাসি খুশি থাকবে, তোমাকে গোমরা মুখে মানায় না। চেষ্টা করব। এখন রাখি কেমন? খেয়ে নেবেন কেমন? ভাইয়াটার খেয়াল রাখবেন কেমন? আচ্ছা, রাখবো। ফোন কেটে পেছনে ফিরতেই দেখল জিয়া নেই। সারা ঘর খুঁজেও পেল না রুদ্র। রুদ্র জিয়াকে খুঁজতে থাকে, কোথায় চলে গেল হুট করে। জিয়ার হাতে ছুরি দিয়েই ছেলেরা সরে যায়। জিয়া ইচ্ছে মতো ছুরি দিয়ে ছেলেগুলোকে কোপাতে থাকে। চোখ রক্তের মতো লাল হয়ে যায়। সারা শার্ট রক্তে ভরে যায়। কালো রং হওয়ায় তেমন বোঝা যায় না, তবে হাতে গলায় সব রক্ত জিয়ার। ছেলেগুলোকে কুপিয়ে পাশে বসে পড়ে জিয়া। হাতের ছুরির দিকে তাকিয়ে বলে, আমার দুর্বল জায়গায় হাত দেওয়ার চেষ্টা করলে তার পরিণাম এমনই হবে। আমার মায়ার দিকে হাত বাড়ানোর কথা চিন্তা করলি কি করে? বলেই ইচ্ছে মতো কোপাতে থাকে।
রুদ্র এসেই দেখে জিয়া লাশগুলোকে খণ্ডবিখণ্ড করে দিচ্ছে। রুদ্র জিয়াকে সরিয়ে আনে। কি করছিস, মরে গেছে আর কত? রুদ্র রুদ্র ওরা নাম বলল না, ওদেরকে পাঠালো নাম বলল না। ওরা আশ্রমের বাহিরে ঘুরঘুর করছিল আমার মায়ার ক্ষতি করবে বলে। ওরা ভাবলো কি করে ওর নাম ও যদি কেউ ভুলে মুখে আনে আমি তার জিভ কেটে নিয়ে ফেলব। আমরা ওদের বিপদের মুখে ঠেলে দিচ্ছি না তো জিয়া? না, আমি ওকে খুব শীঘ্রই আমার কাছে নিয়ে আসব, খুব শীঘ্রই। তারপর দেখি কে ওর দিকে হাত বাড়ায়। লাশ ফেলে রেখে চলে যায় ওরা। পুলিশ এসে পৌঁছে দেখে লাশগুলো পড়ে আছে। ওহহ গড বলেই চোখ বন্ধ করে নেয় অফিসার। স্যার, কে হতে পারে? লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করো বলেই পুলিশ থানায় চলে আসে। অফিসার চিন্তিত হয়ে পড়েন। হঠাৎ একটা ফোন আসে। ল্যান্ডলাইনে ফোন আসতেই অফিসার রিসিভ করে। হ্যালো অফিসার। কে? জিয়া গাজী। নাম শুনতেই পুলিশ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। জিয়া হাসে, কুল অফিসার কুল, এতক্ষণে হয়তো বুঝে গেছো সে কার হাত। কেন করছো এসব তুমি? ওহহ শাট আপ, ডোন্ট কল মি তুমি অফিসার। সহ্য হয় না, কি করব বলো? তুমি বলো না, সম্মান দিয়ে কথা বলো। আপনি যা করছেন। স্টপ ইট অফিসার। যাই হোক, কি বলতে ফোন করেছিলাম বলি, আমার রাস্তায় যারা আসবে তাদের ছেড়ে দেব না। তবে হ্যাঁ, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের। স্পেশাল মিটিং এন্ড স্পেশাল মোমেন্ট। আর ইউ রেডি না? মানে কি? ঘাম মুছে নাও। শুধু আফসোস এটাই, আমাকে সামনে থেকে দেখার পরও তুমি আমার কিছু করতে পারবে না। কারণ কি জানো? কি? বাধ্য নই বলতে। বাই বলেই ফোন রেখে দিল জিয়া। পুলিশ রাগে টেবিল লাথি দিয়ে ফেলে দিল। জিয়া অট্টহাসিতে ফেটে পড়ে রকিং চেয়ারে দুলতে দুলতে চোখ জোড়া বন্ধ করে নেয়। রুদ্র স্নেহাকে নিয়ে নিউমার্কেট গেল। স্নেহা দেখে দেখে ঘরের সব জিনিস কিনতে লাগল। আর রুদ্র স্নেহাকে পর্যবেক্ষণ করতে লাগল। রুদ্রের শীতল চাহনি, সেই চাহনিতে মিশে আছে হাজারো ভালোবাসা। চোখ জোড়া যেন বলে দিচ্ছে, স্নেহা শুধুই রুদ্রর, অন্য কারো না। জিনিসপত্র কিনতে কিনতে হঠাৎ স্নেহার একটা জিনিসে চোখ আটকে গেল। একটি শাড়ি, সাথে একটি শেরওয়ানি, দুটি পুতুলের গায়ে পরানো। দেখেই মনে হচ্ছে বর বউয়ের কম্বো সেট। স্নেহা গিয়ে শাড়ি আর শেরওয়ানিতে হাত ভুলাতে লাগল। রুদ্র হালকা হেসে ভ্রু কুঁচকে স্নেহার পাশে গিয়ে দাঁড়ায়। স্নেহার কাঁধে স্পর্শ করে। স্নেহা ফিরতেই ভ্রু নাচিয়ে ইশারা দিয়ে জিজ্ঞেস করে, এখানে কি? স্নেহা বুঝতে পেরে হাসিমুখে বলে, দেখুন এই সেটটা কত সুন্দর। একটা কাপল এর জন্য পারফেক্ট। একদম ম্যাচিং, ব্লু কালার। উফ, আমার ফেভারিট কালার। দেখেই মনে হচ্ছে কোনো বিয়ের জোড়া, তাই না? বলেই স্নেহা মুচকি হাসি দিল। এটা তোমার পছন্দ হয়েছে? কপাল ভাঁজ করে প্রশ্ন করে রুদ্র। অনেক। শুনুন, আমি তো কিনতে পারবো না, এত টাকাও নেই আমার, তবে আপনি আপনার বিয়ের সময় এটা কিনবেন। ততদিন এটা থাকবে। আরে এক রকমের হাজার কাপড় থাকে, থাকবে না কেন? দিন আপনার ফোনটা দিন, হাত বাড়িয়ে দিয়ে বলে স্নেহা।
রুদ্র নিজের ফোন স্নেহার হাতে দিয়ে দু হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে স্নেহাকে দেখতে লাগল। স্নেহা কাপল সেটটির একটি ছবি তুলে নেয়। শুনুন, আমি ছবি তুলে দিয়েছি, আপনি বলবেন আপনার এমন সেট চাই, দেখবেন দিয়ে দেবে। আর হ্যাঁ, এটা তো অনেক দাম হবে, আপনি টাকা জমানো শুরু করুন, বুঝলেন? আচ্ছা মহারানী, এবার যাওয়া যাক। বলেই রুদ্র হাঁটা দিল। মায়া জিয়ার সামনে বসে আছে। কতদিন পর খুলবে? হাতের ব্যান্ডেজের দিকে ইশারা দিয়ে বলে মায়া। জানি না। চেয়ারে হেলান দিয়ে বসে মুখে হালকা হাসি রেখে বলে জিয়া। এটা কেমন কথা? ভ্রুজোড়া কুঁচকে নিল মায়া। ডাক্তার কি বলল শুনিনি। জিয়ার শান্ত চাহনি। মায়ার চোখ টেবিলের দিকে। টেবিল থেকে উপরে তুলছেই না, কারণ মায়া জানে জিয়া হয়তো তাকিয়ে আছে, আর জিয়ার চোখ যেন কেমন অপ্রস্তুত করে দেয় মায়াকে। দেখুন, নিজের খেয়াল রাখবেন, এভাবেই বললে চলবে না। হাত অনেকটা কেটেছে। টেবিল থেকে টিস্যু নিয়ে ছিঁড়ে কুটি কুটি করে মায়া। জিয়া মায়ার কাণ্ড দেখে হালকা হাসল। আর বলল, টেবিলটা কি বেশি সুন্দর? না তো। তাহলে টেবিল থেকে তো তুমি চোখ তুলছই না। আমি দেখতে খারাপ? না, আসলে আপনার চোখ। বলেই থেমে যায় মায়া। একবার চেষ্টা করে দেখো। বলেই জিয়া একটু ঝুঁকে বসল। মায়া অনেক কষ্টে চোখ উপরে তুলে জিয়ার চোখে চোখ পড়তেই মায়া চোখ খিচে নেয়। আমি পারবো না, সরি। আপনার চাহনি কেমন জানি। আচ্ছা তাকাতে হবে না, বলো কি খাবে, অর্ডার দেয়। না না, আমি কিছু খাবো না। এমনি কথা বলুন। কি কথা বলবো? বলেই ওয়েটারকে ডেকে জিয়া দুটি কফির অর্ডার দিল। আপনার সাথে যতবারই দেখা হয়েছে আপনি কালো রঙের ড্রেস পরেন, মানে শার্ট টি শার্ট। অন্য কোনো কালার পরতে দেখিনি, এটা কেন? কারণ আমার কালো পছন্দ। অনায়াসে বলে দেয় জিয়া। আমারও তো পছন্দ, কই আমি তো সবসময়ই পরি না। আমি পরি, ভালো লাগে, পছন্দের জিনিস চোখের সামনে রাখতে আমি অনেক বেশি ভালোবাসি। বাজে কথা, পছন্দের জিনিস সবার সামনে শো করলে মানুষের বদ নজর লেগে যায়। জিয়া কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমার পছন্দের জিনিস কেউ ভুলেও ছুঁয়ে দেখবে না। কেন? কারণ আমার যা পছন্দ তা অন্যের পছন্দ নাও হতে পারে। বলেই হালকা হাসল জিয়া। ওয়েটার কফি দিয়ে যেতেই কফির কাপ মায়ার দিকে ঠেলে দেয় জিয়া। কিছু তো খাবে না? অন্তত কফি খাও, ভালো লাগবে। মায়া কফি মুখে দিতেই উঠে দাঁড়িয়ে গেল। ছি, এটা কি কফি না নিম পাতার রস? থু বলেই মুখের কফি ফেলে দেয় মায়া। কি হলো, তুমি ঠিক আছো? এটা এত তেতো। চিনির বংশ নেই। জিয়া নিজের কফিতে চুমুক দিতেই ঠোঁট চেপে চোখ বন্ধ করে নেয়। এটা মেবি তোমার ভুলে আমারটা তোমার কাছে চলে গেছে। কি হো হো হো, আপনার চোখ বড় বড় করে। হ্যাঁ কেন? আপনি এ কফি খাবেন না? ব্যাস, এটা কেমন কফি? এর চেয়ে নিমপাতা চিবিয়ে খাওয়া ভালো। আমি ওতে অভ্যস্ত। থাক ওয়েটার, এটা নিয়ে যান, চিনি দেবেন 2 চামচ। মায়া, চুপ করুন, শুনুন, একটু মিষ্টি খেলে কিছু হয় না। আপনি জানেন মিষ্টি আমার কত পছন্দ। বলেই জিয়ার সামনে থেকে কফির কাপ টেনে নিয়ে চুমুক দিল। তুমি ওটা খাচ্ছ কেন? ওটাতে আমি মুখ দিয়েছি তো। কোনো গরু তো মুখ দেয়নি। আপনিও মানুষ, আমিও মানুষ, আর সবচেয়ে বড় কথা আপনি আমার। বলেই থেমে গেল মায়া। আমি তোমার। কফি এসে গেছে, খেয়ে নিন। আমি নিজেও জানি না আপনি আমার কে, তবে আপনি সাথে থাকলে অন্যরকম একটা শান্তি পাই আমি। কফি প্রথমে খেতে একটু কষ্ট হলেও পরে পুরো কফিটা একবারেই শেষ করে দেয় জিয়া। আজকে উঠি, খালা দেরি হলে বকবে।
আচ্ছা চলো রিকশা নিয়ে দেই। বলেই একটা রিকশা ডেকে জিয়া মায়াকে যেতে বলল। আপনিও চলুন। না আমার একটা কাজ আছে, তুমি যাও, গিয়ে ফোন করো। আচ্ছা। টাটা বলেই মায়া চলে যায়। জিয়া 2 মিনিট দাঁড়ায়, কিছুক্ষণ পর একটা ব্ল্যাক কার এসে সামনে দাঁড়ায়। জিয়া উঠে পড়ে বাড়িতে সব মালপত্র এনে রাখল স্নেহা। রুদ্র, শুনুন আজকে এভাবেই থাক, আস্তে আস্তে গোছানো যাবে। আপাতত আমি যাই। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। তুমি কালকে আসবে? হেল্প লাগলে আসব। এসো। এত বড় ঘর আমি পারবো না। সোহেল ভাইয়া কি কালকেই জয়েন করবে? হ্যাঁ ওর কালকে যেতে হবে। আচ্ছা আসব। আচ্ছা। স্নেহা যাওয়ার জন্য পা বাড়াতেই রুদ্র ডাক দেয়। স্নেহা। জি কিছু বলবেন? পেছনে ফিরে। কিছু না বাই। বাই বলেই স্নেহা চলে যায়। মর্জিনা বেগম এর সামনে বসে আছে জিয়া। মর্জিনা বেগম ভয়ে জোরসড় হয়ে আছে। ছেলেরা একে একে এসে সব মালপত্র রেখে দেয়। মালপত্র আগের চেয়ে বেশি। আপনার অরফানেজের প্রতিটি মেয়ের জন্য এসব। ওদের ভালো থাকা, ভালো খাওয়া সব ব্যবস্থা করবেন। বলেই একটা চেক সাইন করে দেয়। আমি অ্যামাউন্ট বসাইনি, আপনার যত ইচ্ছে বসিয়ে নেবেন। আর একটা কথা, অরফানেজের কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। বলেই উঠে দাঁড়ালো জিয়া। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার থমকে গেল। পেছনে ফিরে বলল, একটা কথা, আমি রেগে গেলে কিন্তু খুব একটা ভালো হয় না। তাই আপনি চেষ্টা করবেন আমি যেন রেগে না যাই। এমন কোনো কাজ করবেন না যাতে জিয়া গাজীর রাগের মুখোমুখি আপনাকে হতে হয়। জিনিসপত্র যেন ফেরত না যায়। বলেই হালকা হাসি রেখে বেরিয়ে যায়। মায়া মর্জিনা বেগমের রুমে আসতেই দেখল ভয় জোরসড় হয়ে আছে। খালা কি হলো? আর এত জিনিস কোত্থেকে এলো? জি জিয়া গাজি এসেছিল, এক্ষুনি বেরিয়ে গেছে। জিয়ার বলা সব কথা বলে মায়াকে। মায়া পেছনে দৌড় দেয়, গিয়ে দেখল অনেকগুলো ছেলে। গাড়ির কাছে যেতেই সবাই সরে দাঁড়ালো আর জিয়া গাড়িতে বসে পড়ল। পেছনে থেকেই দেখল মায়া। কালো কোট, লম্বাতে 6 ফুটের কাছাকাছি। ঈশ্বর আরেকটু হলেই চেহারাটা দেখতে পেতাম। কিন্তু এই হাঁটাটা আমার খুব চেনা। কোথায় যেন দেখেছি। ভাবনায় পড়ে গেল মায়া। সকাল সকাল স্নেহা ঘর গুছিয়ে দিতে চলে এলো। রুদ্র খুব সকালে উঠার কারণে ওর ঘুমের রেশ কাটেনি। স্নেহার সাথে হাত লাগিয়ে সব করে দিল রুদ্র। ঘর পরিষ্কার করতে করতে স্নেহার আঙুল কেটে যায়, একটু রক্ত ঝরতেই রুদ্র এসে হাতের আঙুল চেপে ধরে। দেখে শুনে কাজ করতে পারো না? ঈশ্বর কিভাবে রক্ত ঝরছে। হাতের আঙুলের দিকে তাকিয়ে নিজের ভেতরের অস্থিরতা প্রকাশ করতে লাগল রুদ্র। এটা সামান্য, আমি ঠিক আছি। এর আগে এর থেকেও অনেক বড় কেটেছে স্নেহার, কখনো আশ্রমে কাজ করতে গিয়ে, কখনো অন্য কাজে, কিন্তু কাউকে এমন অস্থির হতে দেখেনি ওর অসুস্থতায়। আনমনেই হাসি ফুটে উঠল স্নেহার মুখে। সামান্য? এটা সামান্য? তুমি কি বলো তো? যাই হোক, এত কথা শুনতে চাই না। রুদ্র অতি যত্নে হাতে ব্যান্ডেজ করে দিল। স্নেহা চোখ জলজল করছিল, চোখে পানি, স্পষ্ট বোঝা যাচ্ছে কেন সেই কান্না তা জানে না স্নেহা। হয়তো যেটা আশা করেনি সেটা হয়েছে বলেই স্নেহা একটু ইমোশনাল হয়ে পড়েছে। রুফটপে হেঁটে হেঁটে কথা বলছে জিয়া। কখনো অট্টহাসিত্র ফেটে পড়ছে তো কখনো মুচকি হাসছে। তবে এই হাসি এক অন্যরকম। কাউকে তাচ্ছিল্য করার হাসি না, এটা ভালোবাসার হাসি। বাগানে দাঁড়িয়ে থাকা গার্ডরা অবাক হয়ে আছে, জিয়াকে আগে কখনো এমন দেখেনি।
মায়া কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করেছে, এখন আর জেগে থাকতে পারল না। মায়া, তুমি ঘুমিয়ে পড়েছ। মায়া নিশ্চুপ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। জিয়া বুঝতে পারে মায়া ঘুমিয়ে পড়েছে, তাই নিজেও চুপ করে থাকে। ঘর গোছানো হতেই স্নেহা বলে, সব ডান, এবার আমার যাওয়া উচিত। হাত ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলে স্নেহা। রুদ্রও উঠে দাঁড়াল। দুহাত পকেটে রেখে স্নেহার একটু পাশে গিয়ে দাঁড়াল আর বলল, আজকে বিকালে তুমি আসবে, আমার একটা ছোট্ট কাজ আছে। বিকালে? ঠোঁট কামড়ে ভাবতে থাকে স্নেহা। আসবে তো। আজকে হবে না, সামনেই এক্সাম, আমার পড়তে হবে আর অ্যাসাইনমেন্টও করতে হবে, অন্যদিন আসি। চলবে। এর মাঝে আর দেখা হবে না? না, ফোন তো আছেই, কথা হবে। আচ্ছা, আমি তোমার অপেক্ষা করব। ঠিক আছে। বলেই স্নেহা পা বাড়াতেই রুদ্র হাত ধরে নেয়। স্নেহা পেছনে ফিরেই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। কেন জানি না, ছাড়তে ইচ্ছে করছে না। নিজের অজান্তেই বলে উঠে রুদ্র। কি হো হো, অবাক হয়ে প্রশ্ন করে স্নেহা। কিছু না বাই। স্নেহা হালকা হেসে চলে যায়। স্নেহা চলে যেতেই রুদ্র মাটিতে বসে পড়ে। কিভাবে যে বলবো বুঝতে পারছি না। এই সাজানো সংসার তুমি নিজ হাতে সাজিয়েছ, তোমারই থাকবে, তুমি ছাড়া আর কেউ আসবে না, আর কেউ না। চারপাশে তাকিয়ে বলে রুদ্র। দুপুর গড়িয়ে বিকাল হল, মায়ার ঘুম ভাঙতেই উঠে পড়ল মায়া। ঈশ্বর, আমি কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছিলাম। কি জানি কি ভাবল লোকটা। একটা ফোন করে দেখি, ফোন হাতে নিতেই দেখল কল চলছে। 6 ঘন্টা। মায়ার চোখ বড় বড় হয়ে গেল। মায়া ফোন কানে নিয়ে চোখ মুখ খিচে নিল। আপনি ফোন কাটেননি? না, ওপাশ থেকে ভারী আওয়াজ ভেসে এলো জিয়ার। কিন্তু কেন? আমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ালই ছিল না। কত ব্যালেন্স নষ্ট হলো। সরি। সরি বলতে হবে না। আমি ফোন কি করে কাটবো, তুমি তো আমাকে বাই বলোইনি। মায়া অবাকের চরম সীমায় পৌঁছে গেল। সামান্য বাই না বলার কারণে এই লোক ফোন কাটল না, কি অদ্ভুত। মনে মনে ভাবে মায়া। মায়াকে চুপ থাকতে দেখে জিয়া বলে, যাও ফ্রেশ হয়ে নাও আর খেয়ে নাও। পরে কথা হবে বলেই জিয়া ফোন রেখে সিগারেটে টান দিল। 88তে ফেটে পড়ল। আমি পাগল, জানি তুমি এটাই ভাবছ, তবে কি করব বলো, তোমাকে ঘুমেও আমার একা ছাড়তে মন চায় না। আমি পাগল, তোমার পাগল। আর আমি হিরো নই, আমি ভিলেন। বলেই হেসে দিল জিয়া। মায়া ভাবনায় পড়ে গেল, সব চিন্তা মাথা থেকে ঝেড়ে দেয়। নাস্তা করে টিভি অন করতেই দেখল নিউজ চ্যানেল। হেডলাইন, খুব শীঘ্রই শহরের নামকরা মাফিয়া জিয়া গাজী সবার সামনে আসবে বলে জানিয়েছেন মডেল থানার ওসি। কে এই জিয়া গাজী? কি তার পরিচয়? কিভাবে তার উৎপত্তি, সব জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কে সেই অদেখা মাফিয়া, যিনি শহরের সব ছোট বড় সাগলারকে নির্মমভাবে হত্যা করছে? রহস্যময় এই নামের পেছনে লুকিয়ে থাকা ব্যক্তিকে দেখার আগ্রহ সবারই দিন দিন বেড়ে চলেছে। হেডলাইন দেখেই মায়া টিভি অফ করে দিল। অসহ্য লাগে এই লোককে আমার। যেই হোক, যেমনই হোক, খুব বাজে একজন মানুষ। কারো ঘৃণা পাওয়ার ও যোগ্য না এই লোক। উনি তো খারাপ মানুষকেই হত্যা করছে, ভালো মানুষকে তো না। ভ্রুকুচকে বলে স্নেহা। কে খারাপ না? ওই মানুষগুলো খারাপ কাজ করে, যত অন্যায় করেছে তার চেয়ে বেশি এই মাফিয়া করেছে ওদের মেরে। শুধু তাই নয়, ওদের চেয়ে দ্বিগুণ অন্যায় করেছে। মানুষ খুন যে করে সে কখনো ভালো হতেই পারে না। তুই
স্নেহাকে থামিয়ে, আমি তোর সাথে ঝগড়া কেন করছি? এই মাফিয়ার জন্য আমাদের মাঝে ঝগড়া কেন করছি? এই মাফিয়া আমার জাস্ট মাথা নষ্ট করে রেখে দিয়েছে। যত্ত সব। বলেই রিমোট বিছানায় ছুঁড়ে উঠে চলে গেল মায়া। রুদ্র জিয়ার উপর রেগে গেল। তুই পাগল, সবার সামনে যাবি? জিয়া চুপ। জিয়া, তোর কাজ এখনো শেষ হয়নি। তুই এভাবেই সবার সামনে গেলে বিপদ আরো বাড়বে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায় জিয়া। রুদ্র, তুই তো জানিস আমার সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে, এক্ষেত্রেও সেম, শুধু সময়ের অপেক্ষা। আমি সামনে যাব তো বলেছি, কবে যাব কখন যাব তা বলিনি। টাইম অ্যান্ড প্লেস ডিসাইড আমি করব। বলেই বাঁকা হাসে জিয়া। জিয়া, মায়া যদি এসব দেখে থাকে তাহলে ও কোনোদিন জানতে পারলে সমস্যা হবে। রুদ্র, আমি দেখতে চাই ওর ঘৃণার পরিমাণ কতটুকু। ওর ভালোবাসা ও আমি, ওর ঘৃণা ও আমি, ওর হাসিও আমি, ওর দুঃখ ও আমিই হব, আর কেউ না। ওর ঘৃণা সহ্য করতে পারবি তো? তুই জানিস আমি সব কিছু সহ্য করার ক্ষমতা রাখি। ভ্রু নাচিয়ে বলে জিয়া। লম্বা শ্বাস ফেলে হালকা হাসে রুদ্র। চলবে।